2024 সালের 23 জুলাই ছিল তৎকালীন স্বৈরাচার সরকারের দেশব্যাপী জারি করা কারফিউয়ের চতুর্থ দিন। এদিন যৌথ সংবাদ সম্মেলনে তৎকালীন সরকারের 4 মন্ত্রী জানান, পরিস্থিতির উন্নতি হলে কারফিউ তুলে নেওয়া হবে। আশ্বাস দেওয়া হয় আহতদের চিকিৎসার। তবে বিশ্লেষকরা বলছেন, এসব পদক্ষেপ আন্দোলন দমিয়ে দেওয়ার একটা কৌশল ছিল মাত্র। একই সময়ে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী ইন্টারনেট নিয়ে নানা অপপ্রচার চালান। গণঅভ্যুত্থানের 23 জুলাইয়ের ঘটনাবলী জানাচ্ছেন আরেফিন শাওন। 23 জুলাই 2024 কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এদিনের চিত্র ছিল কিছুটা ভিন্ন। কারফিউর টানা চতুর্থ দিন, উত্তাল পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা সরকারের। সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারিকৃত পরিপত্রকে অবৈধ ঘোষণা করে নতুনভাবে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন অনুমোদন দেন স্বৈরাচার শেখ হাসিনা। তবে এর আগের কয়েকদিনের সংঘর্ষের মৃত্যুর খবরের কাছে কোটা বাতিলের প্রজ্ঞাপন খুব বেশি গুরুত্ব পায়নি। শেষ বেলায় এসে প্রাথমিকভাবে মিডিয়াপাড়া, কূটনৈতিক এলাকাসহ বেশ কয়েকটি স্থানকে গুরুত্ব দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। তবে মোবাইল ইন্টারনেট বন্ধই থাকে, এমনকি কবে নাগাদ চালু হবে তাও পরিষ্কার করে না সরকার। চালু করার ব্যাপারে এক এক সময় এক এক কথা বলেন তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া ও আন্দোলনে আহত শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার কথা বলেন তখনকার 4 মন্ত্রী। এদিকে দেখামাত্র গুলির নির্দেশের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিন্দার কড়া সমালোচনা করেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী কোন কোন প্রতিষ্ঠানের ছিলেন সেটা কিন্তু এই মুহূর্তে বর্তমানে যে অবস্থা সেটাতে আসলে নিরূপণ করা খুবই কঠিন। বিচার করে প্রত্যেক কেসে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে। একজন নোবেল লরিয়েট দেশের উপর, রাষ্ট্রের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ না জানিয়ে বরং বিবৃতি দিয়েছেন অন্যান্য বিষয় নিয়ে, সেটি সত্যি দুঃখজনক। তবে বিশ্লেষকদের দাবি, মূলত আন্দোলন ধীরগতি ও অকার্যকর করতে এসব পদক্ষেপ নিয়েছিল তৎকালীন সরকার। এই সময় 4 জন মন্ত্রী স্টেটমেন্ট দেয় এবং কতগুলো মিথ্যা আশ্বাস দেয়া হয় যে ছাত্রদেরকে কিছু হবে না, তারা যেন আন্দোলন থেকে সরে দাঁড়ায়, তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ফ্যাসিবাদী সরকার বেছে নিয়েছিল যে মিথ্যা আশ্বাস দিয়ে হোক, যে কোনোভাবে হোক, ছাত্রদেরকে বোঝায় যদি একটা কনভিন্স করে তাদেরকে আন্দোলন থেকে দূরে রাখা যায়। প্রথম দিকের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, কোথাও ভাঙচুরও হয়নি। তো এটা অ্যাগ্রেসিভ হলো কী করে? আপনারাই তো প্রথমে গুলিটা করেছেন, তা আপনি গুলি করবেন আর আমি আপনাকে স্যালুট দিতে থাকবো, এটা হয়? তো আপনি কোন আশ্বাসটার স্কোপটা আমার জন্য রেখেছেন? আমার প্রশ্ন সেটা। তো যেহেতু স্কোপটা নাই, তা আমি তো আন্দোলনেই ফিরব। একই সাথে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাসের আড়ালে আন্দোলনে জড়িতদের ওপর নির্যাতন চালায় পুলিশ ও ফ্যাসিস্ট বাহিনী। আমি জানি আমার উপর চাপ ছিল, প্রশাসনে, ইউনিভার্সিটি প্রশাসনে আমাকে বলেছে যে অবস্থা শান্ত হোক, তারপরে সবাই এক এক করে হিসেব নেওয়া হবে। আমি জানি যে আমার উপর এই হিসেবটা হতে পারত। তারপরে আমার একাডেমিক কমিটিতে, একাডেমিক কমিটিতে এই বিষয়ে হয়েছিল আর কি, অভিযোগ করা হয়েছিল। এবং তারা ছিল যে শুধু এখন তো সামনে একাডেমিক কমিটিটা বসবে, তা আমরা আপনাকে দেখে নেব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে আমরা আহ্বান জানিয়েছিলাম যে আসুন একসাথে আমরা একটা মানববন্ধন বা একটা বিবৃতি দেই, ছাত্রদের নিরাপত্তা চেয়ে, অন্য কোনো কিছু না। কিন্তু আমরা সেই সময় কোনো শিক্ষককে আমরা পাইনি। এবং শিক্ষক সমিতির যে মিটিং হয়েছিল সেই সময়টাতে, শিক্ষক সমিতির মিটিংয়ে আমরা চেষ্টা করেছিলাম যে ছাত্রদের নিরাপত্তা চেয়ে শিক্ষক সমিতির মিটিংয়ে একটা এজেন্ডা নিয়ে আসা হোক এবং একটা বিবৃতি দেওয়া হোক। সেই এজেন্ডাটাও শিক্ষক সমিতিতে নেওয়া হয়নি, বিবৃতি তো অনেক পরের কথা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে 24 জুলাই থেকে 7 ঘন্টার জন্য সারা দেশে কারফিউ শিথিলের ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সবকিছুর আড়ালে চলতে থাকে গণগ্রেফতার ও হয়রানি, এতে আরও ফুঁসে ওঠে সাধারণ জনগণ। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।